কবিতার ছন্দে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আরেকটি প্রবন্ধ নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি। আজকে পাঠ্য প্রবন্ধটি হচ্ছে আজব শহর কলকাতা, যার রচয়িতা সৈয়দ মুজতবা আলী। নামকরণের মধ্যে একটা শ্লেষ, একটা ব্যঙ্গ রয়েছে। আমাদের রাজধানী, আমাদের প্রাণপ্রিয় শহর কলকাতা না বলে কলকাতা বলছেন। তার মধ্যে একটা হাস্যরস বা ব্যঙ্গ ছুঁড়ে দিয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। আর আজব মানে অদ্ভুতুরে শহর। নামকরণের মধ্যে দিয়েই কি করছে, পাঠকের মনে একটা চিত্র তৈরি করার চেষ্টা করছেন। আংশিক চিত্রের আমরা পরিচয় পেয়ে যাচ্ছি নামকরণের মধ্যে দিয়ে। মনের মধ্যে একটা ভাবনা চিন্তা আসছে যে কলকাতায় এমন কিছু জিনিস আছে যা আমাদের চমকে দেয়, চমকিত করে, যা অদ্ভুতুরে বলে মনে হয়। এই কারণেই বোধহয় প্রাবন্ধিক বলেছেন আজব শহর কলকাতা। এই ইচ্ছা বা কৌতূহলটা প্রবন্ধের নামকরণের মধ্যে তৈরি করে দিয়েছেন। তাই পূর্ণাঙ্গ প্রবন্ধটা পড়বার ইচ্ছা আমাদের মধ্যে জাগরিত হচ্ছে। চলো এবার গল্পের মাধ্যমে মূল বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করি। কি বলছেন প্রাবন্ধিক বলছেন, ছোটবেলা থেকে আমি শুনেছি যে আজব শহর কলকাতা, কিন্তু তার প্রমাণ পেলাম না। এই নিয়ে একটা প্রবন্ধ লিখবো ভাবছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। ঝড় উঠলে যেমন সবকিছু যেমন অগোছালো হয়ে যায়, এই বৃষ্টি নামার ফলে আমার এই লেখার ইচ্ছাটা কেন অগোছালো হয়ে গেল। কারণ তিনি ছাতা নিয়ে আসেননি, তিনি রেনকোট নিয়ে বেরোননি, এবার ট্রামে উঠতে পারছেন না, এমনকি ট্যাক্সিতে করে যে বাড়ি ফিরবেন সেই সামর্থ্য প্রাবন্ধিকের নেই। এই কারণে তিনি ঝড়ে সব দিক অগোছালো হয়ে যাওয়ার মতো বৃষ্টিতে তার চিন্তা ভাবনা অগোছালো হয়ে গেল, এটা বলতে চাইছেন। এরকম সময় আজব শহর কেন কলকাতা, তার একটা কারণ তিনি খুঁজে পেলেন। দেখলেন যে কলকাতা একটা জায়গায়, তিনি যেখানে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলেন ঠিক সেই স্থানেতেই ফ্রেঞ্চ বুক শপ দেখতে পেলেন, অর্থাৎ ফরাসি ভাষার বই বিক্রি হচ্ছে একটা দোকান দেখতে পেলেন। এটা দেখতে পেয়েই তিনি কি হলেন না, তিনি আশ্চর্য হয়ে গেলেন, চমকে গেলেন, বিস্মিত হলেন। কারণ বাংলার বই বিক্রি সেইভাবে হয় না, প্রকাশকরা দুঃখ প্রকাশ করেন। বাঙালি বই কিনতে চায় না নিজেরই ভাষা, আবার ফ্রেঞ্চের বই এখানে রয়েছে। এটা দেখেই তার মনে হলো সত্যি এই কারণে বোধহয় আজব শহর কলকাতার নামকরণ সার্থক। এরকম এটা দেখে প্রাবন্ধিকের মনে হলো কোনো ফরাসি বোধহয় ভুল করে পথ হারিয়ে কলকাতায় এসে দোকান করেছে, অথবা তার ট্যাঁকে বা পকেটে পয়সা বেশি হয়ে গেছে, সেগুলো খরচা করতে এসেছে। কারণ এখানে লাভ করার কোনো লক্ষণ নেই। কারণ বাঙালি প্রকাশকরাই খুব কষ্টের মধ্যে রুজি রোজগার করেন বই ছাপিয়ে। অনেক সময় ভালো মানের উপন্যাস ছাপিয়ে তাদের রোজগার হয় না, তারা একেবারে পাতি রদ্দি মানের উপন্যাস ছাপাতে বাধ্য হয় বিক্রি না হওয়ার জন্য। আবার এই ফ্রেঞ্চ বুক শপ দেখে প্রাবন্ধিকের নানান কথা মনে আসছে। প্রাবন্ধিক কখনো ভাবছেন হয়তো হাতির দাঁতের মতো, হাতির দাঁত বাইরে একরকম থাকে, খাবার দাঁত আবার একরকম থাকে। ফ্রেঞ্চ বুক শপে বোধহয় সেই রকমই কিছু আছে। বাইরে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ, ভেতরে গিয়ে হয়তো দেখবো ওখানে অন্য কোনো জিনিসপত্র, হয়তো সুগন্ধি দ্রব্য বিক্রি হচ্ছে, ঠোঁটের ক্রিম বিক্রি হচ্ছে, এরকম ভাবছেন। সেই ভরসায় বৃষ্টিটা যখন জোরে নামছে, বাড়ি যাওয়ার কোনো যখন ব্যবস্থা হচ্ছে না, তখন বাধ্য হয়ে আজব শহর কলকাতা সেই নিদর্শন স্বরূপ ফ্রেঞ্চ বুকশপে তিনি ঢুকে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সত্যি তো সেখানে অন্য কিছু নেই, বই রয়েছে, সাদা আর হলদে মলাট দেয়া অনেক বই সাজানো গোছানো রয়েছে। বইয়ের দোকানের মধ্যে অনেক যত্রতত্র ছড়ানো রয়েছে। এরকম তা তিনি দোকানের মধ্যে ঢুকতেই ফরাসি মেম সাহেব কিন্তু তাকে অভ্যর্থনা জানালেন এবং ফরাসি ভাষায় তাকে বললেন কি কি জিনিস চাই, কি পেলে তার আনন্দ হবে, সেগুলো জানতে চাইলেন। তা ফরাসি মেম সাহেবকে প্রাবন্ধিক ফরাসি ভাষাতেই সেলাম মেম সাহেব বলেছিলেন, এবং বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে ফরাসি দূত মসিও ফ্রাঁসোয়া পসের নাম একবার প্রাবন্ধিক উচ্চারণ করে ফেলেছিলেন। তো ফরাসি সেই দোকানদার বা মেম সাহেব ভেবেছিলেন প্রাবন্ধিক বোধহয় ফরাসি ভাষাটা জানেন, তাই তিনি ফরাসি ভাষায় কথা বলতে
প্রাবন্ধিককে উৎসাহিত করেন এবং তিনি বাংলাটাও ভালো জানেন না এবং ইংরাজিটাও ভালো বলতে জানেন না। এইভাবে প্রাবন্ধিকের কাছে ফরাসি মেম সাহেব আত্মসমর্পণ করেন। তখন বাধ্য হয়ে বাঙালি জাতির আত্মাভিমান বজায় রাখবার জন্য প্রাবন্ধিক নিজের মনকে সান্ত্বনা দেন যে ফ্রান্সের একজন মানুষ, তিনি কলকাতায় থেকে বাংলা বলতে পারছেন না, ইংরাজি বলতে পারছেন না। সেক্ষেত্রে তার যদি লজ্জা না হয়, তার যদি দোষ ত্রুটি না থাকে, সেক্ষেত্রে ফ্রান্স থেকে বহু দূরে আমি কলকাতায় ফরাসি ভাষায় যদি বলতে গিয়ে ত্রুটি বিচ্ছিত হয়, সেক্ষেত্রে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এইভাবে সান্ত্বনা দিয়ে তিনি ফরাসি ব্যাকরণের নিয়ম রীতি ফলো না করে, উচ্চারণকে অতটা মান্যতা না দিয়ে, মানে ত্রুটি বিচ্যুতি নিয়ে ফরাসি ভাষায় কথা বলতে লাগলেন। এরকম এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্পের অবতারণা করছেন প্রাবন্ধিক। যে গল্পে রাজা প্রতাপ রায় বলে এক রাজা ছিলেন, তার একজন সঙ্গীত শিল্পী ছিলেন বরজলাল। এই বরজলাল তানপুরায় যখন ইমন কল্যাণ রাগে গান গাইতেন, রাজা প্রতাপ রায় কি হতেন, মুগ্ধ হয়ে যেতেন। তার গান শুনে আহ্লাদিত হতেন, বাহবা দিতেন, আহা আহা করতেন। এক্ষেত্রেও লেখকের সঙ্গে যখন ফরাসি ভাষী সেই মেম সাহেব ফরাসি ভাষায় কথা বলছিলেন, তখন বাহবা দিচ্ছিলেন, আহা আহা করছিলেন এবং এত দূর দেশে নিজের মাতৃভাষায় যোগাযোগ করতে পারছেন, প্রাণ খুলে কারোর সাথে কথা বলতে পারছেন। মেম সাহেব খুব খুশি হয়েছিলেন, তিনি প্রশংসা করছিলেন। আর ফরাসি জাতির একটা অন্যতম গুণ হচ্ছে অন্য জাতির একটু গুণকে বড় করে দেখা, প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠা ফরাসি জাতির একটা অন্যতম বড় গুণ। সেটা মেম সাহেবের সঙ্গে আলাপ হওয়ার পরে আরও তিনি তার প্রমাণ পেলেন। এরকম যাই হোক, এইভাবে কথাবার্তা চলতে লাগলো দুজনের মধ্যে, মেম সাহেব এবং প্রাবন্ধিকের মধ্যে। মেম সাহেব অনেক সময় কথা বলতে বলতে তার অনেক ব্যক্তিগত সুখ দুঃখের কথা বলে ফেললেন এবং সেখান থেকে জানা গেল যে তিনি সবে এই 3 মাস হলো নিজের দেশ থেকে কলকাতা এসছেন। আর এই যে বুকশপটি তার নিজের নয়, তার এক বান্ধবী বা সঙ্গিনীর বুকশপ। তিনি অবসর সময়ে তার অনুপস্থিতিতে এখানে আসেন ফরাসি ভাষার চর্চা এবং ফরাসি সাহিত্যের প্রচার কামনায় দোকানে মাঝে মাঝে আসেন। আর তুলসী দাসের প্রসঙ্গ এখানে চলে আসছে। তুলসী দাস একটা জায়গায় বলেছিলেন, আমাদের পৃথিবীতে অদ্ভুত এক রীতি, যে সুরি, যে মদ বিক্রেতা, তাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে মদ বিক্রি করতে হয় না। তিনি দোকানে বসে থাকেন, ক্রেতারা তার কাছ থেকে নেশার দ্রব্য মদ কিনতে আসে। আর অন্যদিকে দুধওয়ালা দেখো, যেটা ক্ষতিকারক নয়, উপকারী, তাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে আসতে হয়। বইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, তাই এই প্রসঙ্গটি নিয়ে এসছেন প্রাবন্ধিক। এরকম ভাবে প্রবন্ধের শেষাংশে এসে উপস্থিত হয়ে প্রাবন্ধিক বলছেন যে আমার কাছ থেকে কি কি বই লাগবে তার একটা ফর্দ করে নিয়ে গেলেন ফরাসি মেম সাহেব এবং বললেন যখন বইগুলো পাওয়া যাবে তিনি তাকে ডাকবেন। ঠিক আছে, তার মাঝে তাদের মধ্যে কথোপকথন চলছে। এরকম অবস্থায় বাঙালি এক যুবক আবার সেই ফ্রেঞ্চ বুকশপে এসে উপস্থিত হয়, যে মেম সাহেবকে বলে যে একটা কমার্শিয়াল ফরাসি আর্টের বইয়ের প্রয়োজন। এটা দেখে ভালো লাগছে যে বাঙালির মধ্যে বইয়ের তৃষ্ণা জেগেছে, বই কেনার ইচ্ছা জেগেছে, নবচেতনায় উদ্বুদ্ধ হয়েছে বাঙালি। এই কথা ভাবছেন, এরকম সময় তার হাতের কাছে তিনি একটা বই পেলেন, যে বইটার মুখ্য চরিত্র হচ্ছে অ্যাডলফ হিটলার। সেই হিটলারের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেছেন কারা না ফরাসিরা। ফরাসি আর জার্মানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, তাই ফরাসিদের চোখে হিটলার কেমন ছিলেন সেটা জানবার জন্য তিনি বইটি সংগ্রহ করলেন এবং বইটা থেকে হিটলার সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে তিনি আমাদের উদ্দেশ্যে, পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন, লিখবেন ভেবেছিলেন, লিখতে শুরুও করেছিলেন। এরকম বলা হচ্ছে শেষাংশে গৌড়চন্দ্রিকা বা ভূমিকা লিখেছিলেন এবং সেটি আয়তন অনেক বড় হয়ে গেছিল এবং লিখতে গিয়ে অনেক সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল, এমনকি তার কালি পর্যন্ত ফুরিয়ে গেছিল। তাই প্রাবন্ধিক প্রবন্ধ শেষ করছেন যে এই বিষয়ে আবার পরে বলবো। আসলে এই আজব শহর কলকাতার মাধ্যমে আমাদের কলকাতা যে বিচিত্র জিনিসের একটা সমষ্টি বা বিচিত্র অভিজ্ঞতা আমাদের লাভ করতে সাহায্য করে,
অদ্ভুত অদ্ভুত মানে মানুষ দেখতে পাওয়া যায়, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এই কলকাতায়, সেটা বোঝানোর চেষ্টা করছেন। এখানে ওই ফ্রেঞ্চ বুক শপ একটি তার অন্যতম নিদর্শন, যেটা দিয়ে তিনি নামকরণ কেন এই আজব শহর কলকাতা সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এরকম আরও অনেক বিচিত্র ঘটনা অভিজ্ঞতা কলকাতায় ঘটে, এটা বলতে চেয়েছেন এই সমগ্র প্রবন্ধটা জুড়ে। যদি ভালো লাগে তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবশেষে সেই একই কথা বলবো, সঙ্গে থাকো, কবিতার সঙ্গে থাকো।